আসলে আমাদের যে ফিলোসফি, আমাদের যে দর্শন, আমাদের এই উপমহাদেশের যে দর্শন, তার মধ্যে দেহ, আত্মা, মন একে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয় এবং এগুলো একই অ্যালাইনমেন্টে আসা, এই দেহ আত্মা মনের মধ্যে যে ব্যালেন্স, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ফিলোসফিতে। যেদিকে বিচরণ করেন না কেন, সব জায়গাতেই এই একই জিনিস চলে আসে। তো আমি মূলত যেটা করার চেষ্টা করি, শুরুতে আমার ভাবনার জায়গা ছিল শব্দ নিয়ে। শব্দ, যে প্রতিটা শব্দের কীরকম এই দেহ আত্মা মন এই 3 ফরম্যাটে ভাগ করলে এই শব্দগুলো, যেমন আপনি যদি বলেন জল বা পানি, তো এর জল শব্দটা বা পানি শব্দটা একটা শব্দ আমি শুনলাম, শুনে আমার ইম্যাজিনেশানে, আমার মনস্তত্ত্বে একটা লিকুইডের একটা ইম্যাজিনেশান আসলো এবং সেটা দিয়ে কি হয় যে আত্মতৃপ্তি হয়, পবিত্রতা অর্জন হয়, হ্যাঁ, প্রশান্তি আসে। এই বিষয়টা হচ্ছে আধ্যাত্ম জগতের, এই যে জিনিসটা স্পিরিচুয়াল। তো একই শব্দের 3টা লেয়ার। তো মূলত এই জায়গা থেকেই ভাবনা। তো আমাদের সমাজের যে সমাজ ব্যবস্থা যেভাবে পরিবর্তন হয়ে এসছে শুরু থেকে, আমাদের সঙ্গীত যেভাবে পরিবর্তন হয়ে এসছে, সঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্রের যে পরিবর্তন হয়ে এসছে, এর মধ্যে ততযন্ত্র, এর মধ্যে তন্ত্রযন্ত্র, এর মধ্যে বহুমন্ত্র, এ সমস্ত বিষয়ের অনেক ব্যাপক বিস্তার আছে এর মধ্যে, আমাদের যে বাংলা ফোকলোর তার মধ্যে এর ট্রানজিশনগুলো অনেক অসাধারণ। তো আমার আগের এক্সিবিশনে এই বিষয়গুলোকে একদম একটা কালেকটিভ একটা আইডিয়া ছিল যে টু ইন্ট্রোডিউস, সেটাকে আমরা আরও কিউরেট করে আরও একটা গোছানো ফরম্যাটে, একটা ইনস্টিটিউশনাল ফরম্যাটে নিয়ে আসতে পেরেছি এবছরে। এখন আগামীতে হয়তো এগুলোর একটা ডিটেইলিং নিয়ে আলাদা আলাদাভাবে কাজ হবে এবং প্রত্যেকটা বিষয়েই অনেক বিস্তর গবেষণার বিষয় আর কি। যেমন কাঠের কথা যদি বলি, এত প্রকারের কাঠ আমাদের দেশে, যেগুলো পূর্বে ছিল, এখন কিছু কিছু সারভাইভ করছে এবং সেই গাছগুলো কেটে ফেললে হয়তো ওই বংশই আর থাকবে না, একদম ইনস্টিংক্ট হয়ে যাবে। তো সেগুলোকে খুঁজে বের করা, তার বীজ কালেক্ট করা, সেগুলোকে কিভাবে আবার নিয়ে আসা যায় নতুন প্রজন্মের কাছে, রেদার দ্যান ইউক্যালিপটাস দিয়ে ডেকোরেশন করা বা এই কাঠ তাড়াতাড়ি বৃদ্ধি পায় বলে শুধু ইউক্যালিপটাস দিয়ে একদম রাস্তা জমি সব ভরিয়ে ফেলা, যে আমি 5 বছরের মধ্যে কাজটা বিক্রি করতে পারবো, টাকা পাবো, মানে টাকার চিন্তা করে আমরা পরিবেশের অনেক বিশাল ক্ষতির সম্মুখীন করে ফেলি। তো এই আইডিয়া থেকে আসলে পুরো বিষয়টা গাছ নিয়ে, গাছের কাঠ কালেক্ট করা এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলছিলাম, যে আমাদের শরীর আত্মা মনের মধ্যে যে ট্রানজিশন, এই ট্রানজিশনগুলো আসে আমাদের যে এটাকে বলে আধ্যাত্ম চর্চা থেকে আসে। সেটা যেভাবে হোক, আপনি নামাজ পড়েন, আপনি মেডিটেশন করেন, আপনি পিসফুলি কোনো কথা না বলে এক জায়গায় বসে ভাবেন, যেভাবেই করেন, অথবা ইউ ক্যান প্লে মিউজিক। এমন কিছু সঙ্গীত যেগুলোকে আপনাকে বেশি মানে এমন আন্দোলিত করবে না যে আপনি যে ভাঙচুর শুরু করলেন বা মারপিট শুরু করলেন, রক্তারক্তি শুরু করলেন, বাট এমন কিছু সঙ্গীত, এমন কিছু মিউজিক যেগুলো কিনা আপনাকে কাম হতে শেখায়, আপনাকে একদম ভিতর থেকে প্রশান্তি দান করে এবং আপনাকে ভাবতে শেখায়, আমাদেরকে ভাবতে শেখায় যে ওকে, আমার এই এক্সিস্টেন্সের বাইরেও আমার একটা বিশাল জগৎ আছে, আমার মনোজগৎ আছে, আমার আধ্যাত্ম জগৎ আছে। তো আমি এই এক্সিস্টেন্সে, আমার এই শরীরবৃত্তীয় যে জগৎ, এখানকার সামান্য একটু চুন থেকে পান থেকে চুন খসলে আমি কেন এত উদ্গ্রীব হয়ে যাব বা কেন কারো ক্ষতি করতে যাব, বরং আমি ডেভেলপ করার চেষ্টা করি, আগে নিজেকে ডেভেলপ করি, দেন আমার আশেপাশে যাদেরকে পাই তাদেরকে ডেভেলপ করি এবং এই প্রশান্তিটা ছড়িয়ে দিতে চাই। তো এই জায়গা থেকে আসলে এই ইনস্ট্রুমেন্ট ডেভেলপমেন্টের জায়গাটা শুরু, যে যেখানে কথা পৌঁছাতে পারে না সেখানে তো সুর পৌঁছে যেতে পারে, বা যেখানে সুরের কোনো ভ্যালু থাকে না সেখানে কথা অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সেই জায়গা থেকে তো আমাদের উত্তরবঙ্গ নিয়ে মূলত এই সংগ্রহশালা, যে সংগ্রহগুলো, এগুলো সব উত্তরবঙ্গে করা। কিন্তু এই ইনস্ট্রুমেন্টগুলোর সিজনিং, যেহেতু কাঠের সাথে সিজনিংয়ের একটা ব্যাপার আছে, ইনস্ট্রুমেন্টগুলোর সিজনিং সেটা ঢাকায় এবং আমাদের দক্ষিণবঙ্গে কক্সবাজারে এই এরিয়াগুলোতে করেছি আমি। যেমন অনেক কাঠকে আমি সমুদ্রের পানিতে ডুবিয়েছি, যে সমুদ্রের ওই লবণটা কন্টিনিউয়াসলি কিছু সময়, সমুদ্রের পানির যে লবণটা থাকে, ওই লবণটা ইনস্ট্রুমেন্টের কাঠের সাথে কিভাবে রিয়াক্ট করে, এই সমস্ত বিষয়ে জানার জন্য আর কি গবেষণা চলছে। আর একটা বিষয় যেটা, যে এই গবেষণা আমি কোনো বই আকারে বা কোনো
গবেষণাপত্র হিসেবে এখনও পর্যন্ত লিখিনি, কারণ আমার মূলত যে গবেষণা পদ্ধতিটাকে আমি যাপন পদ্ধতি বলি, যে আমি যেন এই যে তথ্যগুলো পাচ্ছি, যে আবিষ্কারগুলো হচ্ছে, আমার যে জ্ঞানটা আহরিত হচ্ছে, সেটাকে যেন আমি আমার নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি। এবং এই প্রদর্শনীটা সেরকমই একটা বিষয়। এবং যতগুলো যন্ত্র বানিয়েছিলাম, আমার কাছে মনে হতো যে প্রত্যেকটা যন্ত্র এক একটা বই। হ্যাঁ, আপনি যদি একটা যন্ত্র নিয়ে বসেন, ওই যন্ত্রের সুরের মোহনায়, সুরের যে আবেশ, সেটাতে আপনি বিশাল বিশাল সাহিত্য আপনি শেষ করে ফেলতে পারবেন। এবং একটা ইনস্ট্রুমেন্ট ইজ এনাফ ফর দ্য লাইফ টাইম, অবশ্যই। কিন্তু তারপরেও এগুলোতে ডেভেলপমেন্টের অনেক জায়গা থাকে। তারপরে এই গবেষণা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে, যেটা যে যে কাঠই হোক, সেই কাঠটা যদি ভালোভাবে ট্রিটমেন্ট করা হয় এবং সেটাকে যদি টাচে রাখা যায়, সেটাকে যদি সাধনার মধ্যে রাখা যায়, তাহলে ওটা সংরক্ষিত থাকে। হ্যাঁ, এটাকে পোকা ঘুনেও নষ্ট করে না। আর যদি যে কোনো একটা কিছু অ্যাবান্ডেন্ট থাকে, তাহলে সেটাকে নষ্ট হয়ে যায়, ন্যাচারালিও নষ্ট হয়, আবার মানব সৃষ্ট কারণেও নষ্ট হয়। এখানে আমার যে সংগ্রহ ছিল, এতে আপনার সেই 200 বছর আগের হাতে লেখা পুঁথি আছে, 150 বছর কাছাকাছি সময়ের বাদ্যযন্ত্র আছে, আবার ঢাক, ঢোল, এগুলো পুরাতন। তো এগুলো নিলে আসলে অনেক সময়, কিন্তু আমার পুরো গবেষণাটা মোটামুটি 2022 সালের শুরু থেকে 2021-এ 19 থেকে আমি প্ল্যানিং করছিলাম এরকম কিছু একটা করার, 2019 থেকে। তারপরে সেটা এক্সিকিউশনে আসতে 2021 সাল হয়ে যায়, এবং 2022 সাল থেকে ওটা প্রপারলি আসে। এর আগে কক্সবাজারে একটা এক্সিবিশন ছিল, তারপর আমাদের ফিল্ম আর্কাইভে একটা এক্সিবিশন ছিল আগারগাঁও, এরপরে ছিল আলিয়াস রসেজে, এবং দিস ইজ দ্য 4th। এবং এটাতে আমরা মোটামুটি একটা ভালো সেটআপে আসতে পেরেছি, যেখানে কিনা মডার্ন টেকনোলজি এবং যে আমাদের প্রাকৃতিক যে ভৌত উপাদানগুলো, সেগুলোকে একসাথে ব্লেন্ড করে একটা ক্লাসরুমের মতো আর কি, লাইভ ক্লাস, আবার মিউজিয়ামের মতোও লাগে অনেক ক্ষেত্রে। তো যারা ঘুরতে আসেন, হয়তো আমি যদি থাকি, তাহলে আমি ট্রাই করি তাদেরকে পরিচিত করাতে বা এর পিছনের ভাবনাগুলোতে। তাছাড়া রাইট আপ আছে, দেয়ালে লেখা আছে, সেখান থেকেও অনেকে অনেক ধারণা করতে পারেন। এবং সবথেকে ভালো যে ব্যাপারটা হচ্ছে যে আমরা এই পুরো এক্সিবিশনটার একটা ভার্চুয়াল ট্যুর তৈরি করছি, যেটা দিক থেকেই তৈরি করছে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে আমি মেনশন করি রেজা ভাইয়ের নাম, কামাল ভাইয়ের নাম। তো কিউরেটর ছিলেন ASM রেজাউর রহমান। উনি এই আইডিয়াগুলো প্লেস করা, কিভাবে এটাকে একটা ট্যুর করা যায়, যে একজন এদিক থেকে একটা ট্যুর দিলে উনি কিভাবে আসলে আমাদের পুরাতন নিজেকে এক্সপ্লোর করার সাথে সাথে আমাদের যে অতীত ঐতিহ্য এবং আমাদের ফোকলোরের যে এত বিশাল পরিধি, সেটার মধ্যে কিছু অংশ এক্সপ্লোর করতে পারবেন। তো এটা রেজা ভাইয়ের অনেকখানি কৃতিত্ব। এবং আমাদের ভার্চুয়াল ট্যুরের যখন লিঙ্কটা আপলোড করা হবে, তখন হয়তো সেখানে কেউ VR ক্লাস বা কেউ নিজের কম্পিউটার থেকে, পার্সোনাল কম্পিউটার থেকে তারা এই গ্যালারিতে ট্যুর করতে পারবে। এখানে যে মিউজিকগুলো দেওয়া আছে, এগুলো খুবই বেসিক, একদম ওই ইনস্ট্রুমেন্টের সাউন্ডটা কীরকম প্রডিউস করে সেটার একটা আইডিয়া দেওয়া আছে এখানে, সেগুলোও শুনতে পাবে। এছাড়া আমরা একটা অডিও লাইব্রেরি তৈরি করার প্ল্যান করছি, যে লাইব্রেরিতে এই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে কীরকম কালেকটিভ মিউজিক করা পসিবল হয়। আর পুঁথি তো আছে, পুঁথি দেখলেন যে পুঁথি আমার মামা আকবর আলী মণ্ডল, ওনার সংগ্রহে ছিল, এবং উনি ওটা আমাকে পাস করে যাচ্ছেন। এবং শুনলেন শহীদুল ভাই বলল যে আমার দায়িত্ব অনেক বেড়ে গেল। তো আসলেই অনেক বড় দায়িত্ব, কারণ ওই পুঁথিটা যখন আমি পেয়েছি, আমার কাছে যখন এসছে, তখন থেকে আমার মনে হচ্ছিল যে আমার ওয়েট 35-40 কেজি বেড়ে গেছে আর কি। যদিও পুঁথিটার ওয়েট মোটামুটি 15 কেজির মতো হবে, 10-15 কেজি, কিন্তু আসলে এর ওয়েট আরও অনেক বেশি, 100 কেজির বেশি ওয়েট হবে। তো ওর মধ্যে প্রচুর সুর আছে, যেগুলো কিনা আমি ওই সুরের ধারা আমি আগে শুনিনি কখনো। আবার অনেক কিছু আছে যেগুলো প্রচলিত ভাওয়াইয়ার সুরের সাথে মিলে যায়। অনেক সুর আছে যেগুলো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত থেকে কিছু আসে। তারপরে তালের চলনগুলো যেরকমভাবে আসে, তো পয়ার ছন্দ, ত্রিপদী ছন্দ, চৌপদী ছন্দ, তারপরে নাচারি ছন্দ, এই মানে অদ্ভুত একটা জার্নি আসলে পুঁথি পাঠের যে আসর হয়। তো এটার খুবই ক্ষুদ্র একটা অংশ হয়েছিল। আমরা এটাকে আরও এক্সটেন্ড করার ভাবছি, যে আমরা পুঁথি নিয়ে আলাদা করে একটা
এক্সটেনশনে যাব, যেখানে শুধু পুঁথিটাকে প্রায়োরিটি দেওয়া হবে, ওর লেখাগুলো, ওর ভিতরে যে তত্ত্বগুলো আছে, ওর ভিতরে যে মর্মবাণীগুলো আছে, ওর ভিতরে কিছু রাজনৈতিক ব্যাপার আছে, কূটনৈতিক ব্যাপার আছে, ওর ভিতরে একদম সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে যা হয় একটা কাব্য, মঙ্গল কাব্য। তো এটাকে আরও এক্সপ্লোর করা আলাদাভাবে, এবং এই গবেষণাগুলোকে আলাদা আলাদা করে প্রায়োরিটি দিয়ে এগুলোকে ভাগ করে খুব হয়তো তখন শেষের দিকে লেখাও চলে আসবে যে গবেষণাপত্র হিসেবে, সেটা একটা। কিন্তু এটা একটা লং টার্ম আমার ভাবনা, যে আমি এই গবেষণাটাকে আসলে আরও 10 বছর বা 5 বছর, তো অবভিয়াসলি 5 থেকে 10 বছর আমি এটাকে এক্সটেন্ড করতে চাই। দেন আমি একটা পেপার বা একটা বইয়ের দিকে এগোতে চাই। আমি যতদূর ধারণা করতে পারি বা জানি যে মিউজিক বা আর্ট বা এই সমস্ত ম্যাটেরিয়াল, ফোকলোর যে থাকে, যেগুলো ইনহেরিটেন্স থাকে, যে অনেকে ফ্যামিলিগতভাবে অনেক কিছু পান, তো এই বিষয়গুলো দুইভাবে হয়। একটা হচ্ছে তার কাছে আসে, আর একটা হচ্ছে সে যায় এবং শেখে। তো আমার ক্ষেত্রে দুইটাই প্রমিনেন্ট বেশ। আমি গান শিখতেও গেছি বা শেখার জন্য চেষ্টা করছি, আবার আমার কাছে এসছে অনেক কিছু, যার মধ্যে এই সমস্ত ইনস্ট্রুমেন্ট, পুঁথি, এই বিষয়গুলো। এখন আমাকে দুইটাই করতে হয় আসলে, যে আমাকে ওটা শিখতেও যেতে হয়, আবার ওটা আমার কাছে অটোমেটিক্যালি আসে। এই প্রসেসেই এখন পর্যন্ত চলছে, এবং হোপফুলি আমি জানি না, আমি ভাবার চেষ্টা করি কোনো একটা কিছু আসলে, কোনো একটা প্রবলেম আসলে বা কোনো একটা ভালো কিছু পেলে সেটা নিয়ে ভাবার চেষ্টা করি, এবং তার থেকে যতটুকু বের করতে পারি আমার জ্ঞানে। তবে এখানে জ্ঞানের প্রায়োরিটিটা সব থেকে বেশি, যে ওকে আমি লার্নার হচ্ছি নাকি। জিজ্ঞেস করছিলেন যে এগুলো সেলের ব্যাপারে বা এর ব্যাপারে, তো আমার কাছে মনে হয়েছে যে ওকে, আমি যদি 10টা একতারা সেল করতে পারি তাহলে আই ক্যান আর্ন সাম মানি, যেটা কিনা আমার প্রজেক্টে সাপোর্ট দিতে পারে। কিন্তু সেই 10টা একতারা যদি আমি সেল না করে ওইটার জন্য যদি একটা ক্লাসের মতো রাখি, যেখানে 10 জন স্টুডেন্ট আসলে তারা 10টা একতারা তারা নিজেরা পার পার্সন একটা করে একতারা হ্যান্ড অন এক্সপিরিয়েন্স হলো তাদের, যে তারা শিখছে একতারা, কিন্তু একটা একতারা তারা নিজেরা বাজিয়ে শিখছে, তাদের একতারা নাও থাকতে পারে। এখন পরবর্তীতে যদি তারা একতারা নিতে চায় যে ওকে আমার নিজের একতারা দরকার, তাহলে আমরা সেই রকমভাবে গত 2 বছরে আমরা এরকম কয়েকজনকে ট্রেন আপ করেছি যারা কিনা ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করতে পারে। তো যদি আমরা এরকম অর্ডার করতে চাই কেউ, তাহলে আমরা সেই ফ্যাসিলিটিও করতে পারবো। কারণ এর আগে প্রজেক্টের যে অংশ ছিল সেটা ইনস্ট্রুমেন্ট মেকার ডেভেলপমেন্ট প্রজেক্ট, মানে নট ইনস্ট্রুমেন্ট ডেভেলপমেন্টের আগে ইনস্ট্রুমেন্ট মেকার ডেভেলপমেন্ট করতে হবে, দেন তারা ইনস্ট্রুমেন্ট তৈরি করে ফেলতে পারবে। যে ওকে তাদেরকে একটা মডেল দিলাম, তাদেরকে কাঠের যে প্রেফারেন্স দিলাম যে ওকে এই কাঠ দিয়ে বানাও, অ্যান্ড দে ক্যান মেক ইট হ্যাপেন। তো সেইটাকে যদি আমি আগে ভাবি, তাহলে আমার আসলে রিসার্চ সব ব্যবসায় চলে যাবে, সব ব্যবসায় পরিণত হয়ে যাবে। আমি ওখান থেকে টাকার চিন্তা ছাড়া আর লার্নিংয়ের চিন্তা করতে পারবো না, যে ওকে আমি এটা কিভাবে আরও ভালো করে শিখতে পারি এবং এটাকে আমার পরবর্তী প্রজন্মের কাছে আমি পাস করে যেতে পারি ওই শিক্ষাগুলো, লার্নিংগুলো। মোস্টলি যারা আসছেন তাদের মধ্যে প্রবীণরা তো এটাকে আসলে একটা তাদের মানে নিজেদের মেমোরি মিউজিয়াম হিসেবে একদম নস্টালজিকভাবে তারা এটাকে এক্সপ্লোর করছেন। যারা শিশুরা আসছে, বাচ্চারা যারা আসছে, ওরা আর কি সম্পূর্ণ নতুন একটা আইডিয়ার সাথে পরিচিত হচ্ছে, এবং এটা যদি তাদের সাবকনশিয়াসে কোথাও থেকে যায় যে ওকে আমাদের বাংলা সঙ্গীতে, বাংলা সাহিত্যে এরকম ব্যাপারগুলো ছিল বা আছে, যেমন আমার থেকে গেছিলো। আমার সেই জন্মের পরে আমার ছোটোবেলায় যখন আমি এই সেম পুঁথি শুনেছি, আমাদের গ্রামে টিভি ছিল না, মোবাইল ফোন ছিল না, তো তখন যখন এটা শুনেছি আমি এখন বড় হয়ে এই জিনিসগুলো রিকল করতে পারি যে ওকে এইরকম ব্যাপার ছিল, এবং সেটা আমার কাছে এসছে। তো এই পরের প্রজন্ম, তারা শিশুরা যদি তাদের সাবকনশিয়াসে এইটার ডাক পায়, যেমন গতকালকে আমাকে একজন বলছিলেন তার ভিতরে একতারা বাজে, ভাই বলছিলেন মনের ভিতরে একতারা বাজে। তো এখন এই একতারা বাদনটা আমি নিজের মনে শুনেছি। আমি মানে আমার ইউনিভার্সিটির টাইমে আমিও টানা কয়েকদিন 3 দিন যাবত আমি মনের ভিতরে একতারা বাজছে শুনছি। তো তারপরে আমার যে জার্নিটা হলো লাইফের, দ্যাট ওয়াজ ডিফারেন্ট। না, আমার পড়াশোনা কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড ছিল, ওটা ভিন্ন গল্প আর কি। তারপরে মিউজিক নিয়ে আমি গুরু শিষ্য পরম্পরায় গেছি। আমার বেশ অনেকজন গুরু আছেন, আমি নাম বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আপনার ইন্টারভিউ। তবে হ্যাঁ, আমাদের বাংলাদেশে আসলে যাদের কাছে আমি শিখেছি তাদের
ওনারা একদম পুরো মাটির মানুষ, তারা বাউল ফকির সাধক। তারা, আমি তাদেরকে চিনতামও না, তাদের নামও জানতাম না, কিন্তু ইফ আই হ্যাভ সিন এনিবডি প্লেয়িং গুড মিউজিক, আমি তার কাছে যে বসে থেকে শিখতাম। পরবর্তীতে ইন্ডিয়াতে যেয়ে সেটা একটু ইনস্টিটিউশনাল পর্যায়ে আসে। ওখানে আমার সবথেকে বেশি লং টার্ম যে গান শেখার জায়গা ছিল সেটা 2.5 বছর মতো ছিল রবীন্দ্র সাহিত্যের উপরে। আমাদের স্যার শ্রদ্ধেয়, উনি মারা গেছেন গত 2 বছর হলো, শ্রী রাজেশ্বর ভট্টাচার্য স্যারের কাছে আমি রবীন্দ্র সাহিত্য শিখেছি কিছু। পণ্ডিত চক্রবর্তী গুরুজির কাছে আমার একটা ওয়ার্কশপ করা হয়েছিল, কিন্তু ওনার যে স্টুডেন্টস ক্লাসিক্যালের উপরে, এটা সুর দর্শন নাম ছিল, যে সুরকে কিভাবে দেখা যায়। তো তার পরবর্তীতে তার স্টুডেন্টদের কাছে, তার ছাত্রছাত্রীদের কাছে, তাদের থেকে অনেক কিছু শেখা হয়। এরপরে আমার বেনারসে বেশ কিছু গুরু ছিলেন, তাদের থেকে শেখা। তারপরে নদিয়াতে ছিলেন মনসুর ফকির সাহেবের কাছে আমার দোতারার হাতে খড়ি প্রথম। তারপর আমাদের এখানে আবুল কাশেম বয়াতি আছেন আমাদের উত্তরবঙ্গে, এবং এখন বর্তমানে যিনি আমার সম্মুখ গুরু, যিনি পুঁথির, তিনি আমাদের মামা আকবর আলী মণ্ডল। তো ওনার কাছে আমি পুঁথি শিখছি এখন। আর এছাড়া তো যখন যেখানে পাই, আমি মানুষগুলোতে বিশ্বাস করি যে সবাই সবার থেকে কিছু না কিছু শিখি। বহুদিন আগে একজন বয়োজ্যেষ্ঠ একজন বলেছিলেন, কর্ম করিয়া যাও, ফলের আশা করিও না। তো আমার কর্মটা যদি ঠিক থাকে তাহলে আসলে ওটার ফল যিনি দেওয়ার উনি দেবেন, মালিকই দিবেন। তো বাউল ফকিরদের উপরে বা আমাদের মানে একটা গোষ্ঠী, জনগোষ্ঠীর উপরে যে নৃশংসতা চলছে, তাদের উপরে যে টর্চার চলছে, এটা আসলে এটা একটা ওয়ার্ল্ড প্রসেস। এটা কেউ একজনের মতের সাথে কারো একজনের মত মিলবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এই বিষয়গুলোকে আসলে খুবই শান্তিপূর্ণভাবে অ্যাড্রেস করা যায়। ওকে, তোমার কি জ্ঞান আছে? আগের দিনে এরকম হতো যে কবির লড়াই হতো, সেটা কেউ কাউকে রক্তারক্তি করছে না, কিন্তু কথা দিয়ে একজন আর একজনকে ঘায়েল করছে। তো ওইটা আরও মারাত্মক ছিল আর কি, যে একজন মানুষ বিমর্ষ হয়ে যাওয়া বা ইন্টারনালি ব্রেকডাউন হয়ে যাওয়া একজন মানুষের জন্য সব থেকে ভয়ঙ্কর। যে আমার যে বাঁচার কোনো আশা নেই, এই বিষয়টা আমার থেকে ভয়ঙ্কর কিছু আমার আর হতে পারে না। যে আমি বাঁচতে চাই না, বা আমি ফিল করতে পারছি না আমার যে এক্সিস্টেন্স নিয়ে আমি হ্যাপি না। এইটা হচ্ছে একজন মানুষের ইন্টারনালি সব থেকে বড় ক্ষতি, একটা লস। হ্যাঁ, তো অনেক মানুষ আছেন যারা আসলে কোনো কিছু না ভেবে, না চিনতে একটা ডিসিশন বা অ্যাকশানে যায়। আবার অনেক মানুষ আছে তারা ভাবনা চিন্তা করে যায়। আবার অনেক মানুষ আছে তারা ওইটাকে সেটেল করার চেষ্টা করে। তো আমি বলবো যে আমাদের সমাজে এরকম মানুষজন আছে, সব ধরনের মানুষজনই আছে। তো যারা এটাকে মানে ব্যবহার করছে কারো উপর জুলুম করার জন্য, তারা অবশ্যই খারাপ করছে। এবং অবভিয়াসলি যেই করুক, এটা কোনো দল বা কোনো মত, আপনি এটাকে ট্যাগ দিতে পারবেন না যে এটা উমুক করেছে, কিন্তু এটা অবশ্যই এরকম বিকৃত ভাবনার কোনো মানুষ করছে। তো যারা এই কাজগুলো করছে তাদেরও তো অবশ্যই নিজের একটা মনস্তত্ত্বের জায়গা আছে না? তো সেই জায়গাটাতে তো তারা নিজেরা পিসফুল থাকতে পারবে না। এতে অন্যজনের ক্ষতি হয়ে গেলে তার নিজের ক্ষতি হচ্ছে, কিন্তু যারা ক্ষতি করছে তারা কিন্তু মূলত নিজেদের ক্ষতি করছে সবার প্রথম, তারপরে অন্যদের ক্ষতি করছে। তো যার ক্ষতি হলো ওনার অবশ্যই সেই রাইটটা আছে যে তিনি জাস্টিস সিক করবে, ঠিক আছে, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু এটা শান্তিপূর্ণভাবে যতটা হবে, কারণ আপনি আমাকে আজকে মারলেন, আমি আপনাকে মারলাম, আপনি আবার বলবেন আমি এর থেকে আরেকটু বেশি মারবো, এরকম করে তো ভাই মারামারি চলতেই থাকবে, এর কোনো তো আর সমাধান হবে না। ওকে, তো মনে হয় যে যার যে মত, যার যে ভাবনা, তাকে সেটা নিয়ে আরও ডিপলি রিসার্চ করা দরকার এবং পেশেন্টলি রিসার্চ করা দরকার। তাকে সেই জায়গাটাতে আরও জ্ঞান অর্জন করা দরকার, আরও নিজেকে এনরিচ করা দরকার। তাহলে যে দেখা যাবে যে সে আসলেই কোনো একটা জায়গায় যে তার একটা প্ল্যাটফর্ম থাকবে, বা সে নিজে একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে, যে সে আরও 10 জন মানুষ, তার ট্রাস্টওয়ার্দি মানুষ, বা তাকে যারা বিশ্বাস করে এরকম মানুষজন, তারাও নিজেদেরকে ডেভেলপ করবে। এবং আমরা যদি নিজেদেরকে ডেভেলপ করি, তাহলে লেট অ্যালোন ফোকলোর, আমাদের মিউজিক, এগুলো কেন, আমাদের সব কিছুই ভালো হয়ে যাবে। আমাদের যা কিছু আছে, পরিবেশটাও ভালো হয়ে যাবে অবভিয়াসলি। আমরা যদি আজকে গাছ নিয়ে চিন্তা না করি, তাহলে কিন্তু আগামী 10 থেকে 20 বছরের মধ্যে দেখবেন যে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ। আপনার মনের মধ্যে, আপনার বডিতে যদি
প্রপার অক্সিজেন সাপ্লাই না হয়, আপনার কোষগুলো যদি প্রপারলি অক্সিজেন না পায়, আপনার যদি ওই স্পেসের সাথে সে ব্লেন্ড করতে না পারে ফিজিক্যালি, তাহলে আপনার মন ভালো থাকবে কেমনে? আপনি স্পিরিচুয়ালি ইভলভ হবেন কেমনে? আমি কেমনে হবো? আমি তো তখন যে আরেকজনকে মারতেই যাবো, যে ওকে আজকে খেলাইছি, বিশাল শান্তি পাইছি, এরকম মনে হতে পারে যে আমি ওকে শাস্তি দিলাম। তো এগুলো খুবই অ্যাবস্ট্রাক্ট ভাবনা, অ্যাবস্ট্রাক্ট জায়গা। এগুলোতে কোনো মানে আপনার সলিউশন ইন আ সেন্স ইটস উইদিন, আমাদের নিজেদের ভিতরে আসলে সলিউশন। প্রত্যেককে যে যার জায়গা থেকে এক্সপ্লোর করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এবং সেই অনুযায়ী তার আগে নিজের জীবনটা গোছাতে হবে। যে ওকে, আমি এখন এই গানটা জানি, আমি এই গানটা জানি, আমি এই গানটা ভালো করে গাওয়ার চেষ্টা করি, তাই না? এখন অন্য আরেকজন যদি অপোজ করে যে তোমার এই গান আমার ভালো লাগলো না, ঠিক আছে ভাই, আপনি একটা ভালো গান শোনান। দ্যাট ক্যান বি। আপনি এখন কি সঙ্গীত শোনাবেন? আপনি এখন ভজন শোনাবেন না আপনি গজল শোনাবেন? আপনি সেটা শোনান আমাকে, আমি সেটা শুনি, আমিও একটু তৃপ্তি পাই। তাতে যদি এই হয় যে আপনার এই গানটাতে আমার মনে হচ্ছে এই জায়গায় ডেভেলপ হতে পারে, এই জায়গায় সুর আর একটু ভালো হতে পারে, এই জায়গায় কথাটা আর একটু ভালো হতে পারে, আমি সেই সাজেশন আপনাকে দিতে পারি। তো এইরকম না যে না ভাই আপনার গানই হয় না, আপনি কী গান গাইলেন, এটা ব্যাপারটা এরকম না। তাহলে গণ্ডগোল থাকে কোথায়?